হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের সিরিজটি হলো, তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান। আজকে ভারতীয় সংবিধান নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। টপ মোস্ট 50 কোশ্চেন আছে। এই 50 কোশ্চেন্সের মধ্যে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব টপ 50 কোশ্চেন তোমরা পাবে এখানে। তো পলিটিক্যাল সায়েন্সের অর্থাৎ যদি আমরা দেখি ডাব্লিউবিসিএস কে কেন্দ্র করে অর্থাৎ মেনলি ডাব্লিউবিসিএস এর ওপর এই পুরো সিরিজটা বানানো আছে। আপকামিং ডাব্লিউবিসিএস হয়তো ভোটের পরই হতে পারে, সম্ভাবনা যেটা আছে। পিএসসির তরফ থেকে এখনও পর্যন্ত নোটিফিকেশান কিছু পায়নি, তো শিওরলি বলতে যেতে পারে যে এটা ভোটের পরই এক্সাম হতে পারে। তো পুরো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ছিল, শুধু সেই কোশ্চেন নয়, প্রিভিয়াস ইয়ারে আসা যে কোশ্চেন বাদ দিয়ে ওই কোশ্চেনটাকে রিলেট করে ওর পরে যে কোশ্চেনগুলো আছে, ধরো আমি একটা বলতে পারি যে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে আইএনসি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, শুধু সেই সালটা হয়তো 1 বছর দিয়েছে, কিন্তু তার পরের বছর দিয়েছে এর প্রধান কে ছিল বা আইএনসির হেড কে ছিল। তো এই যে ব্যাপারটা পরপর যে চুনিয়ে পড়া নীতির মধ্যে যে কোশ্চেন প্যাটার্ন সাজায় প্রতিটা এক্সামিনাররা, তো সেই কোশ্চেনগুলোকে এরকম করে ভাগ করা আছে। যেই কোশ্চেনটা একবার এসেছিল তার পরের নেক্সট টাইম কী কোশ্চেন আসতে পারে সেটাকে অ্যাজামশান করে, প্রিভিয়াস ইয়ারকে ক্যালকুলেশন করে এবং ইউপিএসসিকে দেখেও আমরা এটাকে টার্গেট নিয়েছি। ইউপিএসসিকে দেখেও, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এটাকে দেখেও আমরা করেছি। চলো আর দেরি না করে আমরা শুরু করি। তো ফার্স্ট কোশ্চেন যেটা আসছে, ভারতীয় সংবিধান তৈরির জন্য গণপরিষদ কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠনের মতকে কে সমর্থন করেছিলেন? এটি গান্ধীজি করেছিলেন। হ্যাঁ, তো হাউএভার উত্তর হয়ে যাবে এখানে গান্ধীজি। তো গান্ধীজি এখানে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মোহনদাস করমচাঁদ গান্ধী ওনার পুরো নাম। 1922 সালে তিনি প্রথম এই ধারণাটি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, গণপরিষদে ভাষণ দেওয়া শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা স্টার দিয়ে রাখতে পারো যে গণপরিষদে ভাষণ দেওয়া শেষ, প্রথম বলতে পারি আমরা, কিন্তু শেষটা মনে রাখতে হবে যে গণপরিষদে ভাষণ দেওয়া শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, নেক্সট চলে যাবো আমরা। গণপরিষদের শেষ অধিবেশন কোনটি ছিল? দ্বাদশ অধিবেশন, অর্থাৎ গণপরিষদের শেষ অধিবেশন ছিল দ্বাদশ 24 জানুয়ারি 1950, দ্বাদশ অধিবেশন। নেক্সট, সংবিধানের কোন ধারাটি ভারতের নির্বাচন কমিশনের ব্যবস্থা করে? তাহলে কোন ধারাটি ভারতের নির্বাচন কমিশন, অর্থাৎ হুইচ আর্টিকেল ইলেকশন কমিশন অ্যাপ্রুভড, অর্থাৎ সংবিধানের কোন ধারাটি ভারতের নির্বাচন কমিশন ব্যবস্থা করে? অর্থাৎ আর্টিকেল 324, আর্টিকেল 324কে আমরা এখানে বলতে পারি যে আর্টিকেল 324 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে যাব, নিচের কোনটি সংবিধানের 12তম তফসিলে 12th শিডিউলে অন্তর্ভুক্ত নয়? দেখো, নগর পরিকল্পনা আমরা জানি কোন শিডিউলের মধ্যে পড়ে। জনবন্টন ব্যবস্থা অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটাও জানি, এটা 11 নম্বর শিডিউলের মধ্যে পড়ে। নগর ব্যবস্থা বলতে পারিস বা বনায়ন, বস্তি উন্নয়ন ও আধুনিকীকরণ। অর্থাৎ এইখানে যেটা বলা আছে এগুলো সবকটাই আমরা দেখতে পাচ্ছি যে
এর মধ্যে শুধুমাত্র একমাত্র এই জনবন্টন, অর্থাৎ এটা হচ্ছে আমরা গ্রাম পঞ্চায়েত বলতে পারি, আমরা বলতে পারি গ্রাম পঞ্চায়েত। যেটা আমরা বলি যে গ্রাম পঞ্চায়েতকে আমরা অ্যাকচুয়ালি মেনশন করি এইখানে, যে গ্রাম পঞ্চায়েত হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। অর্থাৎ জনবন্টন ব্যবস্থা, পাবলিক ডিস্ট্রিবিউশন এখানে ব্যাপার। যে 12 শিডিউলের মধ্যে কি নগর পরিকল্পনা, ঠিক আছে, এটা হচ্ছে 73 এটার মধ্যে পড়ছে, আর 12 শিডিউল যেটা পড়ছে সেটা হচ্ছে 74, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে 11তম তফসিল যুক্ত হয়েছে? আমি বলেছিলাম একটু আগে যে আমরা বিসিএসকে কেন্দ্র করে কোশ্চেন করেছি, বিসিএসের একটা পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে, কিন্তু তার মানে আর কী কী কোশ্চেনের পরপর হবে তার নেক্সট প্যাটার্নটা আমরা দেখো তুলে ধরেছি। 12 শিডিউলের কথা এখানে বলা হয়েছে যে 12 শিডিউলের মধ্যে কোন জিনিসটা পড়ে না, সেমভাবেই যে 11তম শিডিউলে যুক্ত করা হয়েছে তাহলে কোনটা। তাহলে দুটো কোশ্চেনকে আমি জানলেই আমি এর থেকে আর একটা কোশ্চেনও বেরিয়ে আসবে। তো এইখানেই দিয়ে দিয়েছে দেখো যে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে 11তম তফসিল যুক্ত করা আছে। তাহলে 11তম তফসিল যুক্ত করা আছে আমি জানি 73rd, অর্থাৎ 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটা হচ্ছে কি যে 11তম, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে জিপি, গ্রাম পঞ্চায়েত। আর 74 এখানে বলা নেই, যদি এখানে 74 বলতো, 74 হলে হতো যে মিউনিসিপ্যালিটি, এমপি, মিউনিসিপ্যালিটি। ওকে, দেন আমরা নেক্সট চলে যাব সংবিধানের 3য় তফসিলে, অর্থাৎ 3rd শিডিউলে কাদের অন্তর্ভুক্ত করা আছে। আমরা জানি এটা, যেখানে অর্থাৎ ভারতের নিয়ন্ত্রক এবং মহাসচিব, ক্যাগ, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, উপযুক্ত সবাই তফসিলে এদের অন্তর্ভুক্ত করা আছে ক্যাগে। অর্থাৎ এটা হয়ে যাবে সঠিক উত্তর আমাদের অপশান ডি, সব কটি। নেক্সট চলে যাব, নিচের কোনটি মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি নয়? তো মৌলিক কর্তব্য, আচ্ছা একটা জিনিস বলা যায় যে আমাদের কতগুলি মৌলিক কর্তব্য আছে, ফান্ডামেন্টাল ডিউটিস। আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস আছে 11 ফান্ডামেন্টাল ডিউটিস আছে, ঠিক আছে, আমাদের 11খানা ফান্ডামেন্টাল ডিউটিস আছে, ঠিক আছে। তো তার মধ্যে বলছে দেখো, আমরা জানি যে সংবিধান মেনে চলা এটা আমাদের অবশ্যই ডিউটি, একটা কর্তব্য। অন্ধ মানুষকে পথ দেখানো, এটা আমাদের একটা মানে এটা একটা আবার মানে কী বলবো, এটা কর্তব্য, বাট এটা তুমি করতে পারো নাও করতে পারো। ওই জন্য বলা আছে যে মৌলিক কর্তব্যটা তুমি করতেও পারো না করতে পারো। তোমার মনে হলো যে আমি জাতীয় পতাকা সম্বন্ধে আমি কোনো ভ্রাতৃত্ববোধ দেখাবো না, আমি সম্মান দেখাবো না, তো দেখাবে না, তোমাকে কেউ আইনগতভাবে তোমাকে কেউ জেলে ঢোকাবে না। অন্ধ মানুষকে পথ দেখানো এটা তোমার একটা কর্তব্য, কিন্তু তুমি নাও করতে পারো, কেউ তোমাকে বাধা দেবে না। তো সেরকম টাইপের এইটা একটা, যে সম্পত্তি এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি করা, সার্বভৌম রক্ষা করা, সামরিক এবং শিক্ষাগত ক্ষেত্রে ব্যতীত উপাধি বিলোপ, এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডিটা। নেক্সট কোশ্চেনে যাব, 9th নাম্বার কোশ্চেন। কোন অধিকার নাগরিকদের আদালতে যাওয়ার অনুমতি দেয় যদি তারা মনে করে যে রাষ্ট্র তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে? তাহলে রাষ্ট্র তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে কোনটা হবে না, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা আমরা জানি যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। নেক্সট চলে যাব, সংবিধান প্রতিবিধানের অধিকার কে ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলে মনে করেছেন? ডক্টর বি আর আম্বেদকর। আর্টিকেল 32 একদম ভেরি মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 10, এটা ভিভিআই, হ্যাঁ একদম ভিভিআই, এটা পিএসসি থেকে, পুলিশ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় এসছে। আর্টিকেল 32, ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 32 একদম লিখে নাও। এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর হচ্ছে অ্যান্সার। সংবিধানের প্রতিবিধানের অধিকার আর রাইট টু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের যেটা বলা আছে 32, অর্থাৎ হৃদয় ও আত্মা বলা আছে, এটা হার্ট অ্যান্ড সোল, অর্থাৎ 32 আর্টিকেল বি আর আম্বেদকর। নেক্সট চলে যাও, বি আর আম্বেদকরকে কী বলা হয়, আমাদের সংবিধানের জনক বলা হয়, ঠিক আছে, হ্যাঁ। নেক্সট চলে যাব,
এবং আমাদের সংবিধানটা কিন্তু আবার বৃহত্তম লিখিত সংবিধান, মনে রাখতে হবে। নেক্সট, ডক্টর বি.আর. আম্বেদকর কোন ধারাটিকে সংবিধানের হৃদয় আত্মা বলে অভিহিত করেছেন? এক্ষুনি আমি বললাম যে হৃদয় আত্মা হিসাবে বর্ণিত করা আছে কোনটা, না আর্টিকেল 32। নেক্সট চলে যাব, নিচের কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না, ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে পড়ে না? অপশান ডি হয়ে যাবে। দেখো ডাইরেক্টলি বলছি যে এটা ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে না, মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না। ওটা হচ্ছে মৌলিক অধিকার, বাক ও মত প্রকাশের স্বাধীনতা। বাক ও মত প্রকাশের স্বাধীনতা এটা হচ্ছে মৌলিক, আমাদের কি, এটা হচ্ছে মৌলিক অধিকার। এখানে বলাই আছে, দেখো আমি ব্যাখ্যা করে রেখেছি, এটা হচ্ছে মৌলিক অধিকার একটা। নেক্সট চলে যাব 13 নম্বর কোশ্চেন, হেভিয়াস কর্পাস শব্দগুলি কোন অনুচ্ছেদের সাথে বন্ধিত? আর্টিকেল 32। আর্টিকেল 32 32 নং অনুচ্ছেদ সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য 5টি রিট জারি করেছিলেন। তার মধ্যে আর্টিকেল 32 হচ্ছে হেভিয়াস কর্পাসের মধ্যে আমাদের পড়ে। নেক্সট কোশ্চেনে চলে যাব 14, ভারতীয় সংবিধানে 29 নম্বর অনুচ্ছেদ কোন অধিকার প্রদান করে? সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা, অর্থাৎ প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস। অর্থাৎ এইটাই হয়ে যাবে সঠিক উত্তর এখানে, যে ভারতীয় সংবিধান 29 নম্বর অনুচ্ছেদে কোন অধিকার প্রদান করে? 29 অনুচ্ছেদে পার্টে কী করছে, যে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা, সংখ্যালঘুদের স্বার্থ এবং সুরক্ষা, প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, এটা কিন্তু 29, অর্থাৎ 29 নম্বর অনুচ্ছেদ সংখ্যালঘুদের নিজস্ব ভাষা, লিপি, সংস্কৃতি সংরক্ষণের অধিকার দেয়। ওই জন্যই বলা যে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষার জন্য এই 29 অনুচ্ছেদ অধিকার প্রদান করে। নেক্সট চলে যাব, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা, লাইফ অ্যান্ড সেলফ সিকিউরিটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে? 21, আর্টিকেল 21। 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইন দ্বারা নির্ধারিত পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবনের বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। দিস ইজ ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ইউপিএসসিতে আসা একটা কোশ্চেন্স। এই কোশ্চেনটাকে তোলা হয়েছিল যে ব্যক্তি ও জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে? আর্টিকেল 21। আর্টিকেল 21 এবং 20কে কিন্তু রদ করা যায় না ডিউরিং এমার্জেন্সি। নেক্সট কোশ্চেনে চলে যাব, যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় 226 নং অনুচ্ছেদ অনুযায়ী তিনি কোথায় যেতে পারেন? তো অ্যান্সার হয়ে যাবে সঠিক উত্তর অপশান ডি, রাজ্যের উচ্চ আদালতে তিনি যেতে পারেন। রাজ্যের উচ্চ আদালতে যেতে পারেন। 226 হাইকোর্টকে মৌলিক অধিকার বলবৎ করার জন্য রিট জারি করার ক্ষমতা প্রদান করে। নেক্সট চলে যাব, শোষণের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস, এটার সঠিক উত্তর হবে 23 এবং 24। অর্থাৎ 23 অ্যান্ড 24 যদি বলি, লাস্ট আমি দেখব যে আমার মনে আছে যেটা এনটিপিসি, অর্থাৎ এনটিপিসি এর পরীক্ষাটা হলো এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি, রেল গ্রুপ ডি, ঠিক আছে। রেলের গ্রুপ ডিতে, অর্থাৎ আমরা এনটিপিসি এবং রেল গ্রুপ ডি, ঠিক আছে, এই দুটোই যদি বলি যে এনটিপিসি অ্যান্ড রেল গ্রুপ ডিতে এই কোশ্চেনটা এসেছিলো 23, আর্টিকেল 23, ঠিক আছে, আর্টিকেল 23 হিউম্যান ট্রাফিকিং, ঠিক আছে, হিউম্যান ট্রাফিকিং সম্বন্ধে এসেছিলো, অর্থাৎ 23 হয়ে যাবে এখানকার মাস্ট ইম্পর্টেন্ট অ্যান্সার। শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার আর্টিকেল 23 এবং 24। এর ব্যাখ্যাতে আমরা যাব। 23 নম্বর অনুচ্ছেদে মানব পাচার ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে এবং 24 অনুচ্ছেদ অনুযায়ী শিশু শ্রম নিষিদ্ধ করা আছে। নেক্সট চলে যাব, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলিতে স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম বর্ণিত রয়েছে? রাইট টু ফ্রিডম 19 থেকে 22। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, একটা কোশ্চেন্স মিস করার মতো না।
19 থেকে 22 নম্বর অনুচ্ছেদে নাগরিকদের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং জীবনের নিরাপত্তার মতো মৌলিক স্বাধীনতা করা হয়েছে। নেক্সট চলে যাব আমরা, কোন রিট এর অর্থ হলো আদালত আদেশ দেয় যে গ্রেফতারকৃত ব্যক্তিকে তার সামনে হাজির করতে হবে। হেভিয়াস কর্পাস, এটা অ্যান্সার হয়ে যাবে হেভিয়াস কর্পাস। ঠিক আছে, হেভিয়াস কর্পাস। জরুরি অবস্থা সময়ও নিচের কোন অনুচ্ছেদগুলি স্থগিত করা যায় না? আবার বলেছিলাম এই কোশ্চেনটা মাস্ট ইম্পর্ট্যান্ট হবে। দেখো কোশ্চেনটা এসছে কেমন পরীক্ষাতে, যে জরুরি অবস্থার সময় তাই ডিউরিং এমার্জেন্সি নিচের কোন অনুচ্ছেদগুলো স্থগিত করা যায় না? বলেছিলাম যে 20 এবং 21 এই দুটো আর্টিকেলকে আমরা করতে পারি না। হ্যাঁ, অর্থাৎ 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে জাতীয় জরুরি অবস্থার সময় 20 এবং 21 নম্বর অনুচ্ছেদ বাতিল করা যাবে না। নেক্সট চলে যাব, সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা বিলুপ করে, অর্থাৎ আনটাচেবিলিটি, যেটা হলে 70, অর্থাৎ আর্টিকেল 70 হয়ে যাবে এটা সঠিক উত্তর। হ্যাঁ, এই যে সঠিক উত্তর আর্টিকেল 70। 17 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অস্পৃশ্যতা দূর করা হয়েছে যে কোনো রূপ অনুশীলন দণ্ডনীয় অপরাধ, অর্থাৎ কোনো মানুষকে কালো, কোনো মানুষকে বেঁটে এরকম করে কাউকে বলা যাবে না, অর্থাৎ আনটাচেবিলিটি কারোর সম্বন্ধে আনা যাবে না, সেইটাকে ওই জন্য আর্টিকেল 70 লাগু করা হয়েছে। নেক্সট চলে যাব, মৌলিক অধিকারের অধীনে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার দ্বারা নিচের কোনটি নিশ্চিত করা হয়নি? সঠিক উত্তর হয়ে যাবে যে নিজেদের সাংস্কৃতিক প্রচারের জন্য এবং সাংস্কৃতিক ধ্বংস করা। নেক্সট কোশ্চেন, গণপরিষদ কত তারিখে জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিলেন? জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিলেন গণপরিষদ, যেটা আমরা সঠিক উত্তর বলবো 24শে জানুয়ারি 1950। এটা হচ্ছে কলকাতা সেশনে হয়েছিল। জনগণ গানটি 1950 সালে 24শে জানুয়ারি ভারতীয় জাতীয় সঙ্গীত হিসাবে অনুষ্ঠিত হয়েছিল, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল গানটি প্রথম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, গণপরিষদে কত তারিখে জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল? অর্থাৎ 22শে জুলাই 1947 সালে গণপরিষদে কী হয়েছিল, যে তারিখে জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল। পিঙ্কাইলা ভেঙ্কাইয়া নাইডু, ইনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। উনি এই বন্দে মাতরম পতাকাটা প্রথম তিনি করেছিলেন, চিত্র অঙ্কন বা বলতে পারি যে তৈরি করা, যেটা ওনার দ্বারা সৃষ্ট হয়েছিল। নেক্সট কোশ্চেন, 1934 সালে কে প্রথম ভারতে গণপরিষদ গঠনের ধারণা দিয়েছিলেন? মানবেন্দ্র রায়। অ্যাডভার্সারি যদি বলা যায় যে হু ইজ দ্য অ্যাডভার্সারি অফ দ্য কনস্টিটিউশন অফ অ্যাসেম্বলি, তখন হবে মানবেন্দ্র রায়, অর্থাৎ MN রয়, মানবেন্দ্র রায়। বহু ইম্পর্টেন্ট কোশ্চেন এটা WBCSে এসেছিল, এটা WBCSে অনেকবারই এই কোশ্চেনটা এসেছিল, WBCSে আসা কোশ্চেন এটা। নেক্সট চলে যাব, সংবিধান চূড়ান্ত করতে গণপরিষদ কত সময় লেগেছিল? গণপরিষদের সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। PSCতে এসেছিল এই কোশ্চেনটা, WBPতে এসেছিল এই কোশ্চেনটা। সব করা প্রিভিয়াস সেশন করাবো। কোনো একটা কোশ্চেন যদি বলো যে না অন্য কোথাকার আছে, দেখাতেই পারবে না। 1946 সালে মাইনরিটিস সাব কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন? তাহলে 1946 সালে যে মাইনরিটিস সাব কমিটি তৈরি হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন MC মুখার্জি, অর্থাৎ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় হয়ে যাবে এখানে সঠিক উত্তর। হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি এই সংখ্যালঘুদের নেতৃত্ব দিয়েছিলেন বা চেয়ারম্যান ছিলেন। নেক্সট চলে যাব, মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের নেওয়া হয়েছে রাশিয়া, অর্থাৎ সোভিয়েত রাশিয়া ইউনিয়ন থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা যে মৌলিক ফান্ডামেন্টাল ডিউটিসটা সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাশিয়ার সংবিধানের আদালতে মৌলিক কর্তব্যগুলি সংযুক্ত করা হয়েছে। নেক্সট চলে যাব, ভারতীয় সংবিধানের খসড়া কমিটি এর চেয়ারম্যান কে ছিল? ভারতীয় সংবিধানের খসড়া কমিটি, আচ্ছা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন কে? না, ডক্টর BR আম্বেদকর হয়ে যাবে এটা সঠিক উত্তর। ডক্টর BR আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়,
কারণ তিনি খসড়া কমিটির প্রধান ছিলেন। নেক্সট চলে যাব, মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? মৌলিক অধিকার গৃহীত হয়েছে ইউএসএ। ঠিক আছে, অর্থাৎ মৌলিক অধিকার আর ফান্ডামেন্টাল রাইটস কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ইউএসএ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটসের আদালতে ভারতের মৌলিক অধিকারগুলি তৈরি হয়েছে। নেক্সট চলে যাব ডিপিএসসি, ডাইরেক্ট প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসি, রাষ্ট্রীয় পরিচালনা নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমরা জানি এটা আইরিশ, অর্থাৎ আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আইরিশ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আয়ারল্যান্ডের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়েছে এবং কল্যাণকামী নীতিগুলি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। মাস্ট বি নোটেড, এইগুলো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটা ডব্লিউবিসিএস নয় শুধু, এইটা হচ্ছে মিসলেনিয়াসে এসেছিলো, পিএসসি মিসলেনিয়াসে এসেছিলো। ঠিক আছে, এবং ডব্লিউবিসিএসে তো ডেফিনেটলি এই কোশ্চেনটাই এসছে। ঠিক আছে, অর্থাৎ ডিপিএসসি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। নেক্সট চলে যাব, তপশিলি এলাকা শিডিউল এরিয়া পরিবর্তনের সাংবিধানিক ক্ষমতা কার হাতে আছে? তাহলে শিডিউল এরিয়া পরিবর্তনের সাংবিধানিক ক্ষমতা আছে ভারতের রাষ্ট্রপতির হাতে। তবে এখানে একটা জিনিস আমি নোট বলে রাখবো তোমাদেরকে, যে এখানে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা অবশ্যই রাইট অ্যান্সার হবে, যে ভারতের রাষ্ট্রপতি কোনো এলাকাকে তপশিলি এলাকা হিসাবে ঘোষণা বা পরিবর্তন করতে যে বলা হবে না এটা তপশিলি এলাকা হবে না, সেটা রাষ্ট্রপতি নির্ধারণ করবে, না এটা তপশিলি এলাকা হবে সেটা রাষ্ট্রপতি বলবে। কিন্তু তবে এইটা মিনিস্ট্রিদের নির্দেশে, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মিনিস্টারদের সমস্ত নিয়মকানুন বা তাদের অংশ মেনে ছেড়ে ডাইরেক্টলি রাষ্ট্রপতি এটা কখনোই হয় না। এটা মানে বলতে গেলে প্র্যাকটিক্যালি কোথাও লেখা নেই যে রাষ্ট্রপতি, যে আমি যে কথাটা বলছি যে রাষ্ট্রপতি ডাইরেক্টলি করে না, সবার কথা শুনে করে, এটা একমাত্র সত্যি হয় যে সত্যি যখন নেতা মন্ত্রীরা অর্থাৎ ক্যাবিনেট মিনিস্ট্রি যারা আছে তারা এটা যখন মানবে তখন এটা রাষ্ট্রপতি পাস করে। যেমন এতদিন ধরো এই যে কেরালাকে আমরা কেরালা বলে চিনতাম, আজকে এটা শুনলাম যে বিল পাস হচ্ছে যে কেরালার নাম হবে, নতুন রাজ্য হিসেবে কেরালার নাম চেঞ্জ হয়ে হবে কেরালাম, অর্থাৎ কেরালার সঙ্গে শুধু যোগ হয়ে যাবে কেরালাম। তো সেরকমই একটা এরকম ব্যাপার, যে কোনো এলাকা যে তপশিলি এলাকা না, সেটা তপশিলি এলাকা নয়, সেটা নাম নির্ধারণ করবে কে? ভারতের রাষ্ট্রপতি। নেক্সট চলে যাব, অনুচ্ছেদ 21-এ কোন মৌলিক অধিকার দেওয়া আছে? অর্থাৎ 21-এ কি আমরা জীবনের অধিকার, রাইট টু লাইফ এখানে বলা আছে। নেক্সট চলে যাব, কোন অনুচ্ছেদের অধীনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মৌলিক অধিকার সীমিত করা যেতে পারে? মৌলিক অধিকার সীমিত করা যেতে পারে 32 আর্টিকেল 33। ঠিক আছে, অনুচ্ছেদ 33 সংসদকে ক্ষমতা দেয় যাতে তারা শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনীর মৌলিক অধিকার সংকুচিত করতে পারে। নেক্সট, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি তপশিলি আছে? অর্থাৎ কতগুলি শিডিউল আছে? 12 শিডিউল আছে বর্তমানে 12 শিডিউল আছে। আগে ছিল আমাদের 8টা। আমি যদি বলি যে আগে ছিল আমাদের 8টা, 8 ছিল আগে, কিন্তু নাও 12 শিডিউল আমাদের হয়েছে। 12খন হবে সঠিক উত্তর। ভারতের সংবিধানে কয়টি ভাষা স্বীকৃত হয়েছে? একদম সেম, 22টা ভাষা স্বীকৃত হয়ে আছে। 8 শিডিউলে 22টি আঞ্চলিক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়ে রেখেছি। নেক্সট চলে যাব, দোকান, স্নানের ঘাট, হোটেল ইত্যাদি সমান প্রবেশাধিকার কোন অধিকারে অন্তর্ভুক্ত হয়? অবভিয়াসলি এটা আমরা সাম্যের অধিকারের মধ্যে পাবো, রাইট টু ইকুয়ালিটি। তাহলে একটা মানুষের দোকান খুলতে পারবে বা হোটেল খুলতে পারবে, এটা অবশ্যই তার সাম্যের অধিকারের মধ্যে পড়বে, তার অধিকার। অর্থাৎ আর্টিকেল 15 অনুযায়ী ধর্ম, জাতি, বর্ণের ভিত্তিতে স্থানে প্রবেশে বাধা দেওয়া যাবে না। নেক্সট, নিচের কোনটি ভারতীয় সংবিধান অনুযায়ী মৌলিক কর্তব্য নয়? সাধারণ নির্বাচন ভোট দেওয়া, অর্থাৎ একজন ব্যক্তি সে ভোট দিতে পারে কিন্তু সেটা কোনো বাধ্যবাধকতা নয়। ওই জন্য বলছে যে নিচের কোনটি ভারতের সংবিধান অনুযায়ী মৌলিক কর্তব্য নয়। এটা আমার কখনো মৌলিক কর্তব্য হতে পারে না। সাধারণ নির্বাচন একটা মৌলিক আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু মৌলিক কর্তব্য নয় এটা। অর্থাৎ ভোট দেওয়া একটি আইনি বা রাজনৈতিক অধিকার, কিন্তু এটি সাংবিধানিক প্রতিবিধানের বণ্টিত 11টি মৌলিক কর্তব্যের মধ্যে এটা পড়ে না।
তো সঠিক উত্তর এখানে যেটা আমি বললাম যে সাধারণ নির্বাচনে ভোট দেওয়াটা। ভারতীয় সংবিধানের কোন তফসিলে রাজ্যপালদের বেতন উন্নয়নের সাথে যুক্ত? দ্বিতীয় শিডিউলে আমরা এটা দেখতে পেয়ে থাকি। ভারতীয় সংবিধানের দ্বিতীয় শিডিউলে রাজ্যপাল, স্পিকার, বিচারকদের আমরা বেতন বা ভাতা নিয়ে আলোচনা করে থাকি। নেক্সট, সুপ্রিম কোর্ট যে বিবিধ আইনের ওপর ভিত্তি করে কাজ করে সেই ধারণাটিকে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সেই ধারণাটি জাপান থেকে নেওয়া হয়েছে। তাহলে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রডিউস অফ দ্য এস্টাবলিশ বাই দ্য ল, এটা হচ্ছে জাপান থেকে নেওয়া। 41 নম্বর কোশ্চেন, 335 নং অনুচ্ছেদ নিচের কোনটির সাথে সম্পর্কিত? সরকারি পরিষেবা পদের ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির দাবি। নেক্সট চলে যাব 2015 সালে করা 100তম সংবিধান সংশোধনীটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? ভারত ও বাংলাদেশের মধ্যে সীমানা সমন্বয় স্থল সীমানা চুক্তি। 2015 সালে 100তম সংবিধান সংশোধনী নিচের কোনটির সাথে সম্পর্কিত? ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সমন্বয় স্থল চুক্তি, যেটাকে বলা হচ্ছে যে 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিয়োগ বা স্থল সীমানা চুক্তি নির্ধারণ করা হয়েছে। নিচের কোন পদটি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় না? রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা রাজ্যপাল দ্বারা জানি নিয়োগ হয়, তো মুখ্যমন্ত্রী হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি চেয়ারম্যান কে নিয়োগ করেন? না, ইউপিএসসি চেয়ারম্যান নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি 361 নং অনুযায়ী। কার সুপারিশে রাজ্য বিধানসভার অর্থ বিল পেশ করা যেতে পারে? অবশ্যই হবে রাজ্য বিধানসভা, মনে হচ্ছে রাজ্যপালের কথা বলা হবে যে বিধানসভায় যে কোনো অর্থ বিল পেশ করার আগে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের পূর্ব অনুমতি প্রবেশ করা যায়। নেক্সট চলে যাব, তার আগে একটা বলি যে এত তোমাদের জন্য বন্ধুরা পরিশ্রম বা খাটনি, একটা তো লাইক চাই আমার, প্লিজ একটা লাইক তোমরা দিও, একটা লাইক তোমরা করো এবং শেয়ার করো, ঠিক আছে? প্রচুর বন্ধুদেরকে শেয়ার করো, কারণ এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তো নেক্সট আমরা চলে যাব, বিধান পরিষদের লেজিসলেটিভ কাউন্সিলিং সদস্য সংখ্যা কত হওয়া উচিত? বিধানসভায় মোট সদস্য সংখ্যার 1/3 বেশি হওয়া উচিত নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট চলে যাব, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তাহলে স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কে? সুজাতা কৃপালিনী হয়ে যাবে রাইট অ্যান্সার। স্বাধীন ভারতের তিনিই প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। সুজাতা কৃপালিনী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এবং তিনি ছিলেন ভারতের যে কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। নেক্সট, জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনস এই ধারণাটি কোন দেশে উদ্ভব হয়েছিল? ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে এই ব্যাপারটি শুরু হয়েছিল। জনস্বার্থ মামলা ধারণাটি প্রথম আমেরিকাতে শুরু হয় এবং ভারতে এটি 80-র দশকের বিচারপতি PN ভগবতী প্রদান করেন। নেক্সট কোশ্চেন 49, দেখতে আমরা 49টা কোশ্চেন করে ফেললাম বন্ধুরা, 49 কোশ্চেন আমরা করে ফেললাম। তো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত সংগঠনের কথা বলা আছে? অবশ্যই এটা হয়ে যাবে আর্টিকেল 40, গ্রাম পঞ্চায়েত সংগঠনের কথা বলা আছে 40। নেক্সট চলে যাব এবং লাস্ট কোশ্চেন আজকের, জরুরি অবস্থা সংক্রান্ত বিধানগুলি সংবিধানের কোন অংশে দেওয়া আছে? পার্ট 18 অংশতে। পার্ট 18 অংশ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। অর্থাৎ জরুরি অবস্থা ইমার্জেন্সি সংক্রান্ত বিধানগুলি সংবিধানে কোন বলা আছে? যে পার্ট 18 বলা হয়েছে। আর্টিকেল 365, আর্টিকেল 3
52 আর্টিকেল 368 আর্টিকেল 368 আর্টিকেল 360 এগুলি বর্ণিত আছে। অর্থাৎ বন্ধুরা, এটাই হলো আজকের পর্বের আমাদের পুরো সেট, একদম 50টি সেট তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি খুব হেল্পফুল হবে তোমাদের আগামী দিনের পরীক্ষাগুলো, স্টেপ বাই স্টেপ কোশ্চেনগুলোকে যাতে তোমাদের বারবার রিভিশন হয়। বারবার রিভিশন, তোমরা যতই বই প্র্যাকটিস করো না কেন, রিভিশনে হলো এমন একটা ট্রিক যেটা তোমাকে বারবার কোশ্চেনগুলোকে করতে সাহায্য করবে। তুমি পড়ে যাবে কিন্তু কোশ্চেন্স হয়তো তুমি পড়েছো এবং কোশ্চেনও সলভ করেছো, আবার 2 সপ্তাহ পর করতে যাবে, দেখবে মনে হচ্ছে এটা কনফিউশন হচ্ছে না তো, এটা ঠিক বলছি তো, এই জিনিসটা হবে। এটার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা, একবার খুলে জাস্ট প্র্যাকটিস করবে তোমরা। 50টা কোশ্চেন্স এখানে দেওয়া আছে। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি, এখানেই আমি খতম করছি। বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সবাই।